আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আজকের আলোচনায় আমাদের অতিথি হিসেবে আছেন সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে ভারত সরকারের কড়া তদন্তে হাদি হত্যায় নতুন মোড় ফেঁসে যাচ্ছে কি জামাত দলগতভাবে? আপনারা ইতিমধ্যেই জানেন যে হাদি হত্যাকাণ্ডে অভিযুক্ত দুজন তিনজন ব্যক্তি, একাধিক ব্যক্তি ভারতে গ্রেপ্তার হয়ে আছেন এবং তাদেরকে আজকে আদালতে ওঠানো হয়েছিল। দীর্ঘ তদন্ত, দীর্ঘ জেরা, দীর্ঘ রিমান্ড শেষে তাদেরকে আজকে আদালতে ওঠানো হয়েছে এবং আদালতে ওঠানো এবং আরও কিছু নতুন মোড় ঘটেছে। আমরা সেগুলো নিয়ে এই মুহূর্তে বুঝতে চাই যে আসলে কি ঘটতে যাচ্ছে। বাংলাদেশের তথাকথিত এক ছাত্র নেতা ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটে গেল এক নাটকীয় মোড়। যে মামলার জাল গড়িয়েছিল পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ পর্যন্ত, এখন সেই তদন্তের ভার তুলে নিল ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ। বুঝুন অবস্থা। পশ্চিমবঙ্গের পুলিশের একটা আঞ্চলিক তদন্তের একটা ব্যাপার ছিল, কিন্তু এই তদন্তটাকে ভারত সরকার কোনোভাবে হালকা করে দেখছে না। এটা কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনআইএ দায়িত্ব নিল। গত 8 মার্চ পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ এর হাতে গ্রেপ্তার হয়েছিল দুই মূল অভিযুক্ত, রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন। কিন্তু এখন এই মামলার মোড় যেদিকে ঘুরছে, তাদের এই দুই দেশের কূটনৈতিক ও নিরাপত্তা মহলে তোলপাড় শুরু হয়েছে। বিষয়টা কিন্তু একটা টোকায়, একটা নাম না জানা, নাম গন্ধহীন হাদি, হঠাৎ করে উদয় হওয়া হাদি, একটা হিরো বানানো। হাদির জন্ম কোথা থেকে হলো, সৃষ্টি কোথা থেকে হলো, এটা খুব ছোট্ট বিষয় নয়। কারণ এই হাদিকে কেন্দ্র করে ভারত বাংলাদেশ সম্পর্কের অবনতি ঘটানোর চেষ্টা করা হয়েছিল। বাংলাদেশের সরকার ব্যবস্থায় একটা ব্যাপক ভিন্ন চিন্তা ছিল। কাজেই এটিকে আর ছোট করে দেখবার কোনো সুযোগ নেই। যার দরুন ভারত সরকার এটিকে কিন্তু খুব কঠোরভাবে নিয়েছে এবং কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনআইএ এর তদন্ত ভার পেয়েছে আজকে। ঘটনার সূত্রপাত কিন্তু অনেক গভীরে। সম্প্রতি একটি বিশেষ এনআইএ আদালতে তদন্তকারীরা ফয়সাল এবং আলমগীরকে জেলে গিয়ে জেরা বা জেল ইন্টারোগেশনের অনুমতি চান। বিজ্ঞ বিচারক সেই অনুমতি দিয়েছেন। শুধু তাই নয়, তদন্তের স্বার্থে বিচারক ধৃতদের বিরুদ্ধে অত্যন্ত কড়াকড়ি আনলফুল অ্যাক্টিভিস্ট প্রিভেনশন অ্যাক্ট বা ইউএপি এর 16 এবং 18 নম্বর ধারা যুক্ত করার আবেদনও মঞ্জুর করেছেন। এর অর্থ কি জানেন? এর অর্থ হলো এই হত্যাকাণ্ডকে এখন আর সাধারণ অপরাধ হিসেবে দেখা হচ্ছে না। এটিকে একটি সুপরিকল্পিত নাশকতামূলক কাজ বা সন্ত্রাসবাদী কার্যক্রম হিসেবে গণ্য করা হচ্ছে। 16 এবং 18 নম্বর ধারা যুক্ত করা মানে হলো ষড়যন্ত্র এবং সন্ত্রাসী কার্যকলাপের গভীর শিকড় খোঁজা হচ্ছে। তবে সবচেয়ে চমকপ্রদ ঘটনাটি ঘটে যখন আদালত থেকে জেলে ফিরিয়ে নিয়ে যাওয়ার সময় ফয়সাল সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়। আমরা এটার একটু ক্লিপ সামান্য দেখে আসি। আমি এসব কাজের সাথে জড়িত না। না, নো, এটা জামাত বিএনপির একটা চাল হতে পারে। এটা তো আমি জানি না, অ্যাকচুয়ালি আমি জানি না। এই যে আপনারা যে হাদি হাদি করছেন, বাংলাদেশের মানুষ হাদি করতেছে, হাদিটা অ্যাকচুয়ালি একটা জামাতের পটল, ওটা একটা জঙ্গি। আমি করিনি। হ্যাঁ, আমি ছিলাম। আমাকে গুলি করতে দেখা যায়। এই যে আপনারা দেখলেন, সেখানে সে এক বিস্ফোরক দাবি করে বসলো যে ফয়সালের সাফ কথা, সে ওসমান হাদি হত্যা করেনি। তার দাবি এটা জামাতের চাল হতে পারে। অর্থাৎ সে সরাসরি অভিযোগ তুলছে যে জামাত তাকে এই মামলায় ফাঁসিয়েছে। ফয়সালের কণ্ঠে ছিল চরম তাচ্ছিল্য। সে সংবাদ মাধ্যমকে উদ্দেশ্য করে বলে, আপনারা এত হাদিহাদি করছেন, বাংলাদেশের মানুষ এত হাদিহাদি করছে, কেউ? ও তো জামাতেরই একটা জঙ্গি। একজন তথাকথিত জনপ্রিয় ছাত্র নেতাকে নিয়ে ফয়সালের এই মন্তব্য এখন নতুন বিতর্কের জন্ম দিয়েছে। আমরা এগুলো আগে থেকেই বলে আসছি। হাদি জামাতের সৃষ্টি। হাদির জন্ম, হাদির সৃষ্টি, হাদির মৃত্যু, মৃত্যু পরবর্তী পদক্ষেপ, তার জানাজা,
তাকে কবরস্থ করা, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাকে কবরস্থ করা হয়েছে। এগুলো সম্পূর্ণ জামাতি চাল। হাদিকে অনেক উচ্চতায় নিয়ে যাবার জন্য এগুলো ষড়যন্ত্রমূলকভাবে করে আসা হয়েছে। আমরা এগুলো দীর্ঘদিন ধরে বলে আসছি। আজকে নতুন করে আবার বিতর্কের জন্ম হলো। প্রশ্ন উঠছে, ফয়সাল কি নিজেকে বাঁচাতে এই রাজনৈতিক তকমা ব্যবহার করছে, নাকি এর পেছনে আসলেই কোনো গভীর সমীকরণ আছে? আমরা আশা করি এটি বেরিয়ে আসবে, কারণ ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এটিকে হালকা করে না দেখে এর দায়িত্ব নিয়েছে। ভারত সরকারের দায়িত্ব নিয়েছে। ভারত সরকার অবশ্যই এর তদন্ত করবে। আমাদের একটু পেছনের দিকে তাকাতে হবে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ আগেই জানিয়েছিল 12 ডিসেম্বর ঢাকায় হাদিকে লক্ষ্য করে যে নৃশংস গুলি চালানো হয়েছিল তার মূল চক্রী ছিল এই ফয়সালে। সেই হামলায় গুরুতর আহত হওয়ার পর 18 ডিসেম্বর সিঙ্গাপুরের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওসমান হাদি। ফয়সাল এবং আলমগীরকে জেরা করে পুলিশ আরও একজনের হদিশ পায়। গত 14 মার্চ ভোরে নদিয়ার শান্তিপুর বাইপাস থেকে ফিলিপ সাংমা নামে এক বাংলাদেশি দালালকেও গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফের দাবি, এই ফিলিপই সীমান্ত পেরিয়ে ফয়সালদের অবৈধভাবে ভারতে পালাতে সাহায্য করেছিল। এই অপরাধীরা ভারতের মাটিতে ধরা পড়লেও বাংলাদেশ সরকার তাদের ফিরিয়ে নিতে বদ্ধপরিকর। গত 9 মার্চ ঢাকায় এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ পুলিশের আইজিপি আলী হোসেন ফকির স্পষ্ট করে জানিয়েছেন যে ভারতের মাটি থেকে ধৃত এই আসামিদের বাংলাদেশ ফেরাতে দুই দেশের বিদেশ মন্ত্রকের মাধ্যমে কূটনৈতিক স্তরে জোরদার তৎপরতা চলছে। এটি এখন কেবল একটি অপরাধের তদন্ত নয়, বরং দুই দেশের নিরাপত্তা ও পারস্পরিক সহযোগিতার এক বড় পরীক্ষা। তবে আশা করা যাচ্ছে যে এই যে এদেরকে দেশে ফেরানোর আগেই ওপারেই ভারত সরকার অনেক কিছু বের করে নেবে। আমরা আশাবাদী এ কারণেই যে এনআইএ এটি তদন্ত করছে। এখন বড় প্রশ্ন হলো যে স্বাভাবিকভাবেই এনআইএ কেন এই মামলার দায়িত্ব নিল? সাধারণত যখন কোনো অপরাধের সঙ্গে আন্তদেশীয় সন্ত্রাসবাদ বা দেশের নিরাপত্তার প্রশ্ন জড়িয়ে থাকে তখনই এনআইএ হস্তক্ষেপ করে। ফয়সালের দাবি অনুযায়ী যদি এটি জামাতের চাল হয় তবে কেন দেশ ছেড়ে ভারতে পালিয়ে এলো, আর কেনই বা তার বিরুদ্ধে ইউএপি এর মতো কঠোর ধারা দেওয়া হলো? ওসমান হাদি কি সত্যিই কোনো রাজনীতির শিকার, নাকি এই হত্যাকাণ্ডের পেছনে লুকিয়ে আছে আরো বড় কোনো অশুভ শক্তি? তা হয়তো এনআইএর তদন্তেই বেরিয়ে আসবে। তদন্তের প্রতিটি মুহূর্ত এখন গুরুত্বপূর্ণ। ফয়সালের এই দাবি কি শুধুই নিজেকে বাঁচানোর চেষ্টা, নাকি এর পেছনে অন্য কোনো সত্য লুকিয়ে আছে? আমরা নিশ্চয়ই সত্যও জানতে পারবো অল্প কিছুদিনের মধ্যে, কারণ খুব অল্প সময়ের মধ্যে তদন্তের বেশ অগ্রগতি এবং এনআইএর দায়িত্ব গ্রহণ। আমরা নিশ্চয়ই সেই অবস্থাগুলো জানবার জন্য বা দেখবার জন্য অপেক্ষা করব। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।